ভারতের ঠিক প্রতিবেশী রাষ্ট্রে আকস্মিক ক্ষমতার পরিবর্তন ঘটে গেছে। সেখানে রাতারাতি এক চরম ভারত বিরোধী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। সেই দেশের রাস্তাঘাটে এখন প্রকাশ্যেই ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নতুন দিল্লি সাউথ ব্লক কিংবা ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এই চরম উত্তেজনার মধ্যেও সম্পূর্ণ শান্ত রয়েছেন। ভারতের পক্ষ থেকে কোনো যুদ্ধংদেয়ী বিবৃতি দেওয়া হয়নি, সীমান্তে কোনো অতিরিক্ত সেনা মোতায়েনের আস্ফালন করা হয়নি, এমনকি কোনো তাড়াহুড়োও লক্ষ্য করা যাচ্ছে না। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ভারতের এই নীরবতা কোনো দুর্বলতা নয়। আন্তর্জাতিক কূটনীতি বা জিওপলিটিক্সের ময়দানে ভাবাবেগ বা অনুমানের কোনো স্থান থাকে না। যা থাকে তা হলো নিটোল বাস্তব। ভারত এখন এক অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী চাল চালছে, যার নাম স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। কোনো একটা গুলি না চালিয়ে, কোনো যুদ্ধ না করে, শুধুমাত্র নিখুঁত অর্থনৈতিক এবং ভৌগোলিক সমীকরণ ব্যবহার করে কিভাবে একটি রাষ্ট্রকে নিজেদের ভুল সিদ্ধান্তের জালে বন্দী করা যায়, আজ আমরা সেটাই উন্মোচন করব। আমি সুশোভন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এই মুহূর্তের সবচেয়ে বড় আন্তর্জাতিক খবরটি আপনাদের জানিয়ে দিই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তি এক চরম অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছে। একদিকে ঢাকা ভারতের কাছে সিইপিএ অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির জন্য দরবার করছে, অন্যদিকে সম্পূর্ণ গোপনে ভারতের কৌশলগত স্বার্থে বড় আঘাত এনেছে। 2015 সালে যে মোংলা পোর্ট উন্নয়নের দায়িত্ব ভারতকে দেওয়া হয়েছিল, সেই মোংলা পোর্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাতারাতি চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের অত্যন্ত সংবেদনশীল সীমান্তের কাছে অবস্থিত তিস্তা নদী প্রকল্প বা তিস্তা রিভার প্রজেক্টের দায়িত্ব ভারতের অফারকে প্রত্যাখ্যান করে সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন সংস্থা পাওয়ার চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে এক চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের জবাব চীন বিদেশি হস্তক্ষেপের মাধ্যমেই দেবে। এই জোড়া ধাক্কা এবং সরাসরি চীনা সামরিক হুমকির পর সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল অস্থিরতা তৈরি হয়েছে। এই সম্পূর্ণ খবরের পর স্বাভাবিকভাবে প্রতিটি ভারতীয় নাগরিকের মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশ যেভাবে একের পর এক ভারতকে দেওয়া চুক্তি বাতিল করে সরাসরি চীনের কোলে গিয়ে বসেছে, তাতে কি ভারত সত্যিই ব্যাকফুটে চলে গেছে? তিস্তা নদীর প্রকল্পের নামে চীন কি উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করছে? ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র কি এখন সম্পূর্ণভাবে চীনের ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদে পা দিতে চলেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই রহস্যময় নীরবতার আসল রহস্যটা কি? তারা কি পর্দার আড়ালে এমন কোনো বড় গুটি সাজাচ্ছেন যার টের খোদ ঢাকা বা বেজিংয়ের নীতি নির্ধারকরা পাননি? ভারতের হাতে এমন কি গোপন রিমোট কন্ট্রোল রয়েছে যার একটি বোতাম টিপলেই প্রতিবেশী দেশ রাতারাতি গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারতের ডিফেন্সিভ অফেন্স কৌশলের মধ্যে, যা আমরা আজ এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য সহ বিশ্লেষণ করব। বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে হলে আমাদের প্রথমে অর্থনৈতিক এবং ভৌগোলিক বাস্তবতাকে খতিয়ে দেখতে হবে। 2024-25 আর্থিক বছরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 11.39 বিলিয়ন মার্কিন ডলারের। বাংলাদেশ ভারতের সাথে ব্যবসা করে তাদের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট কমাতে চায়, আর এই কারণেই তারা ভারতের সাথে সিইপিএ চুক্তির জন্য অনুরোধ করছে। কিন্তু এই কূটনৈতিক পর্দার আড়ালে যে খেলাটি চলছে তা ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। মোংলা পোর্ট কেবল একটি সাধারণ বাণিজ্যিক বন্দর বা ডকইয়ার্ড নয়, এটি বঙ্গোপসাগরে ভারতের পূর্ব সীমান্ত পাহারা দেওয়া এবং সামুদ্রিক নজরদারি অর্থাৎ মেরিটাইম সার্ভিলেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটি ছিল। এই পোর্টের নিয়ন্ত্রণ চীনের হাতে যাওয়ার অর্থ হলো এখন চীনা নৌবাহিনী অর্থাৎ চাইনিজ নেভি এবং তাদের গোয়েন্দা জাহাজগুলো ভারতের জলসীমার অত্যন্ত কাছাকাছি এসে ভারতের নৌবাহিনীর প্রতিটি মুভমেন্ট বা গতিবিধির উপর নজর রাখতে পারবে।
এর থেকেও বড় ষড়যন্ত্রটি দানা বাঁধছে স্থলভাগে, যা সরাসরি তিস্তা নদী প্রকল্পের সাথে যুক্ত। ভারত এই প্রকল্পে সম্পূর্ণ অর্থায়নের প্রস্তাব দিয়েছিল, যাতে বন্যা নিয়ন্ত্রণ এবং স্থানীয় উন্নয়ন করা যায়। কিন্তু নতুন প্রশাসন ভারতের সেই প্রস্তাবকে সরাসরি ডাস্টবিনে ফেলে দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকারের সামনে আত্মসমর্পণ করেছে। এই প্রজেক্টটি করবে পাওয়ার চায়না নামক একটি কোম্পানি, যার সাথে চীনা সামরিক বাহিনী অর্থাৎ পিএল এর সরাসরি সংযোগ রয়েছে। 171 বর্গ কিলোমিটার জুড়ে ল্যান্ড ডেভেলপমেন্ট, 224 কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নেটওয়ার্ক এবং 82টি নতুন জেটি তৈরি করা হবে বাংলাদেশের নীলফামারী এবং রংপুর অঞ্চলে। আর এই অঞ্চলটি ভারতের জন্য কেন বিপজ্জনক তা আমরা আমাদের পরবর্তী অংশে আলোচনা করব। যে নীলফামারী এবং রংপুর অঞ্চলে চীন এই বিশাল পরিকাঠামো তৈরি করতে চলেছে তা ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই শিলিগুড়ি করিডরকে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা চিকেন স্নেক নামে চেনেন। এটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ স্থলভাগ, যা ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভারতের সাথে যুক্ত করে রেখেছে। একবার ভেবে দেখুন, চীন কেন নদী খনন বা বন্যা নিয়ন্ত্রণের নামে এই চিকেন স্নেকের এত কাছে 224 কিলোমিটার লম্বা পাকা রাস্তার নেটওয়ার্ক তৈরি করছে। সামরিক কৌশল বা মিলিটারি স্ট্র্যাটেজি যারা বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে এটি আসলে একটি ক্লাসিক্যাল চীনা চাল। নদী বা সাধারণ পরিকাঠামোর আড়ালে চীন আসলে সেখানে ভারী সামরিক যান এবং সেনা চলাচলের পথ সুগম করছে। ভবিষ্যতে যদি ডোকলাম বা তাওয়াংয়ের মতো কোনো সীমান্তে ভারতের সাথে চীনের সামরিক সংঘাত তৈরি হয়, তবে চীন এই তিস্তা প্রজেক্টের পরিকাঠামো ব্যবহার করে ভারতের চিকেন স্নেকের ওপর দক্ষিণ দিক থেকে তীব্র সামরিক চাপ সৃষ্টি করতে পারবে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সেই উগ্র বিবৃতি যে বিদেশি হস্তক্ষেপের জবাব বিদেশি হস্তক্ষেপ দিয়েই দেওয়া হবে, তা আসলে সরাসরি ভারতের দিকেই একটা নগ্ন ইশারা ছিল। চীন সেখানে নিজেকে একজন ত্রাণকর্তা হিসেবে তুলে ধরতে চাইছে এবং ভারতের বিরুদ্ধে একটি ভুয়া বয়ান বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা অর্থাৎ ইন্টেলিজেন্স এজেন্সিস এবং ভারতের সেনা এই সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এখন প্রশ্ন হলো, এত কিছুর পরেও ভারত কেন শান্ত? এখানেই কার্যকর হচ্ছে ভারতের বিখ্যাত ডোভাল ডক্ট্রিন। ভারত খুব ভালো করেই জানে যে চরমপন্থী এবং উগ্র আবেগ দিয়ে সাময়িকভাবে রাজনীতি করা যায়, কিন্তু দেশ চালানো যায় না। ভারত কোনো রকম আগ্রাসী সামরিক পদক্ষেপ না নিয়ে খুব নীরবে এমন 5টি চাল বা দুর্বল নাস নিজের নিয়ন্ত্রণে রেখেছে, যা চাইলেই প্রতিবেশী দেশকে যে কোনো মুহূর্তে চরম সংকটে ফেলতে পারে। প্রথম হচ্ছে ভৌগোলিক অবস্থান। আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিখ্যাত কথা আছে, আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে 3 দিক থেকে ভারতের 5টি রাজ্য দ্বারা সম্পূর্ণভাবে বেষ্টিত, আর দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, যেখানে ভারতীয় নৌবাহিনীর একক আধিপত্য রয়েছে। নেপাল বা ভুটানের সাথে বাণিজ্য করতে গেলেও তাদের ভারতের ভূখণ্ডের উপর দিয়েই যেতে হবে। এমনকি তাদের আকাশসীমা বা এয়ার স্পেসও ভারতের দ্বারা পরিবেষ্টিত। ভারত যদি শুধু নিজের সীমান্ত সম্পূর্ণ সিল করে দেয়, তবে সেই দেশের আন্তর্জাতিক বাণিজ্য স্তব্ধ হতে বাধ্য। দ্বিতীয় হচ্ছে জলসম্পদ ও হাইড্রোপলিটিক্স। প্রতিবেশী দেশটিতে প্রবাহিত প্রধান 54টি আন্তর্জাতিক নদীর উৎস ভারতে। এর মধ্যে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো বিশাল নদী রয়েছে। ফারাক্কা ব্যারেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের হাতে রয়েছে। ভারত একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সর্বদা আন্তর্জাতিক জলচুক্তি মেনে চলে এবং জলকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করে না। কিন্তু এটি একটি বাস্তব সত্য যে ভারত যদি সিকিম এবং উত্তরবঙ্গে তিস্তা নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে, তবে চীন বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে যে জেটি বা সড়ক তৈরি করছে তা জলের অভাবে সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে। তৃতীয়, খাদ্য নিরাপত্তা। প্রতিবেশী দেশটিকে তাদের প্রতিদিনের খাদ্য চাহিদার জন্য সম্পূর্ণভাবে ভারতীয় কৃষক এবং বাজারের উপর নির্ভর করতে হয়। গম, চিনি, ডাল এবং সবচেয়ে জরুরি পণ্য পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়। ভারত যখনই নিজের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল করতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে, তখনই ওপার বাংলার বাজারে হাহাকার পড়ে যায় এবং পেঁয়াজের দাম রাতারাতি 300 থেকে 400 টাকা প্রতি কেজি ছাড়িয়ে যায়। ভারত যদি তাদের খাদ্য সরবরাহ শৃঙ্খল বা ফুড সাপ্লাই চেন সাময়িকভাবে ঘুরিয়ে দেয়, তবে সেখানে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হবে
এবার আমরা আলোচনা করব বাকি দুটি অত্যন্ত সংবেদনশীল নাস বা শিরা সম্পর্কে, যা ভারতের নিয়ন্ত্রণে রয়েছে এবং যা সরাসরি সেই দেশের অর্থনীতিকে সচল রাখে। এর প্রথমটা হলো জ্বালানি নিরাপত্তা। প্রতিবেশী দেশটিতে বর্তমানে তীব্র বিদ্যুৎ সংকট এবং জ্বালানি সংকট চলছে। তাদের কাছে পর্যাপ্ত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার তহবিল না থাকায় তারা বিশ্ববাজার থেকে চড়া দামে জ্বালানি কিনতে পারছে না। এই পরিস্থিতিতে ভারত তাদের জন্য লাইফলাইনের কাজ করছে। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত 1600 মেগাওয়াট বিদ্যুতের 100% সরাসরি সেখানে এক্সপোর্ট করা হয়। এর পাশাপাশি আসাম থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে অত্যন্ত সস্তায় হাই স্পিড ডিজেল সরবরাহ করা হয়। ভারত যদি কৌশলগত কারণে এই পাওয়ার গ্রিড এবং ডিজেল সরবরাহ সামান্যতম ধীরগতির করে দেয়, তবে ওপার বাংলার সমস্ত কলকারখানা, হাসপাতাল এবং বড় শহরগুলো রাতারাতি সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। আর দ্বিতীয়টা হলো রেডিমেড গার্মেন্টস শিল্প। তাদের সমগ্র অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে রেডিমেড গার্মেন্টস বা বস্ত্র শিল্পের ওপর। তাদের মোট রপ্তানি আয়ের প্রায় 80% আসে এই একটি মাত্র খাত থেকে। কিন্তু এই কাপড়ের কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন উন্নত মানের তুলো, সুতো, সিনথেটিক ফেব্রিক এবং টেক্সটাইল যন্ত্রপাতির সিংহভাগ ভারত থেকেই আমদানি করতে হয় তাদের। ভারত যদি সীমান্তে কাস্টমস ক্লিয়ারেন্স বা লজিস্টিক্সের গতি কিছুটা কমিয়ে দেয় কিংবা কাঁচামালের উপর রপ্তানি শুল্ক বাড়িয়ে দেয়, তবে তাদের সম্পূর্ণ গার্মেন্ট সাপ্লাই চেইন ভেঙে পড়বে। আন্তর্জাতিক বায়াররা তখন অর্ডার বাতিল করে ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা সরাসরি ভারতের দিকে চলে আসবে। তারা খুব ভালো করেই জানে যে ভারতের কাঁচামাল ছাড়া তাদের বস্ত্রশিল্প সচল থাকতে পারবে না। আর এই কারণেই তারা মোংলা পোর্ট চীনকে দিয়েও ভারতের সাথে সিইপিএ চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। পরিস্থিতি কেবল ভারত বনাম প্রতিবেশীর মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নও ঢাকার এই নতুন সমীকরণে অত্যন্ত ক্ষুব্ধ। যখন থেকে সেখানে শাসন ক্ষমতার পরিবর্তন হয়েছে, তখন থেকেই জামায়াতে ইসলামী এবং হেফাজতের মতো চরমপন্থী সংগঠনগুলো রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ব মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। আমেরিকা বা ইউরোপের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো কোনো চরমপন্থী বা অস্থিতিশীল দেশে বিনিয়োগ করতে বা সেখান থেকে পণ্য কিনতে পছন্দ করে না। ভারত অত্যন্ত চতুরতার সাথে ওয়াশিংটন এবং ব্রাসেলসের নীতি নির্ধারকদের বোঝাচ্ছে যে বঙ্গোপসাগরে চীনের এই সাময়িক উপস্থিতি সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এর ফলে ইতিমধ্যেই বহু আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের অর্ডার বাতিল করা শুরু করেছে। ডিফেন্স এক্সপার্টরা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন। প্রতিবেশী দেশ কি তবে পরবর্তী পাকিস্তান বা নেক্সট পাকিস্তান হওয়ার পথে হাঁটছে? পাকিস্তানের ধ্বংসের প্রধান 3টি কারণ ছিল অতিরিক্ত বিদেশি ঋণ নেওয়া, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয় মদতে ধর্মীয় চরমপন্থা। বর্তমানেও ওপার বাংলাতেও ঠিক একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনার সময়ে তাদের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যেখানে $48 বিলিয়ন ছিল, তা আজ দ্রুত কমে এসে এক আশঙ্কাজনক স্তরে পৌঁছেছে। তাদের প্রতিনিয়ত আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বেল আউট প্যাকেজের উপর নির্ভর করতে হচ্ছে। ঠিক যেভাবে পাকিস্তান চীনের সিপিইসি প্রকল্পের ঋণের ফাঁদে পড়ে আজ দেউলিয়া, ঠিক একইভাবে মোংলা এবং তিস্তা প্রজেক্টের বাণিজ্যিক লাভ না থাকায় চীন শেষ পর্যন্ত এই পরিকাঠামোগুলো সম্পূর্ণ নিজেদের দখলে নিয়ে নেবে। যেভাবে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট তারা 99 বছরের জন্য লিজ নিয়েছে। উপসংহারে এটাই স্পষ্ট যে ভারত সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো ব্যাকফুটে নেই, বরং তারা সঠিক সময়ের অপেক্ষা করছে। ভারত যদি এই মুহূর্তে কোনো আগ্রাসী সামরিক প্রতিক্রিয়া দেখাতো, তবে সেখানকার চরমপন্থী উপাদানগুলো সাধারণ মানুষের সামনে একটি ভিকটিম কার্ড খেলার সুযোগ পেয়ে যেত এবং ভারতের ওপর সমস্ত দোষ চাপিয়ে চীনকে তাদের একমাত্র পরম মিত্র হিসেবে প্রতিষ্ঠা করত। মোদী সরকার এবং অজিত দোভাল তাদের সেই সুযোগটা দেননি। ভারত খুব স্পষ্ট ভাষায় নিজের রেড লাইন নির্ধারণ করে দিয়েছে। যদি উত্তর পূর্ব ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী বা উগ্রপন্থী গোষ্ঠীকে ওপার বাংলার মাটিতে আশ্রয় দেওয়া হয় কিংবা চীনের গোয়েন্দা সংস্থাকে ভারতের বিরুদ্ধে কোনো অপারেশন চালানোর সুযোগ দেওয়া হয়, তবে ভারতের পরবর্তী পদক্ষেপ কিন্তু নীরব থাকবে না। ভারত তখন ডিফেন্সিভ অফেন্সের গণ্ডি পেরিয়ে সরাসরি প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম আঘাত হানতেও দ্বিধাবোধ করবে না। ভৌগোলিক বাস্তবতাকে অস্বীকার করে কোনো দেশ উন্নয়ন করতে পারে না। চীন কোনো দেশকে অনুদান দেয় না, তারা চড়া সুদে বাণিজ্যিক ঋণ দেয়
এবং নিজেদের লোক দিয়ে কাজ করিয়ে পুরো মুনাফা বেজিংয়ে নিয়ে যায়। আগামী কয়েক মাসের মধ্যে যখন ঋণের বোঝা আরও বাড়বে এবং মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, তখন ঢাকা বুঝতে পারবে যে ভারতের মতো একটি বিশাল অর্থনৈতিক শক্তি এবং পরীক্ষিত প্রতিবেশীকে চটিয়ে তারা কত বড় ঐতিহাসিক ভুল করেছে। ভারত কূটনৈতিক বোর্ডে নিজের গুটি এমনভাবে সাজিয়েছে যে প্রতিপক্ষ যে চালি দিক না কেন, শেষ পর্যন্ত তাদের নতুন দিল্লির দরবারে আসতে হবে। ভারতের এই নতুন যুগের কূটনীতি প্রমাণ করে যে ভারত এখন আর কোনো ব্ল্যাকমেলিংয়ের শিকার হবে না, বরং ভারত নিজের শর্তে নিজের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করবে। বাংলাদেশের এই ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মনোভাব অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।